জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শেখ আবুল হোসেন ভাই, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমরা জানতে পেরেছি এবং জানি যে বিগত অনেকটি বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে আপনি জড়িত আছেন। এই জাতীয় পার্টিকে নিয়ে দোহার নবগঞ্জবাসীর কাছে আপনার আসলে কি বলার আছে? আসলে জাতীয় পার্টি এই দেশে দোহার নবাবগঞ্জে সর্বপ্রথম আমাদের চুন্নু ভাই সে নিয়ে এসেছিল। তো ওনারা ছিলেন আপনাদের খান ফাউন্ডেশনের মালিক, এবং সেই চুন্নু ভাই বোরহান ভাইকে যখন এমপি বানিয়েছিলেন, এই দেশে জাতীয় পার্টি প্রত্যেকটা মানুষের এবং গরিব দুঃখী মানুষের, নিরীহ মানুষের এবং অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছিলেন এবং জাতীয় পার্টি দাঁড়িয়েছিল। 88 সালের দুর্যোগের সময় বন্যাকালীন বাংলাদেশের একটি বিশাল বড় দুর্যোগ ছিল, সেই 88 বন্যা। সেই বন্যায় এরশাদ সাহেব নিজে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের মানুষকে সে ত্রাণ দিয়েছেন, এবং বিভিন্ন ফাউন্ডেশন থেকে এরশাদ সাহেব নিজে এবং চুন্নুভাই সহ এবং হালিম ফাউন্ডেশন সহ এই জাতীয় পার্টির দোহার নবাবগঞ্জের মানুষকে তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন, এবং সারা বাংলাদেশে বন্যা দুর্গতদের পাশে এরশাদ সাহেব যেভাবে তিনি ত্রাণ বিদেশ থেকে এনে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করেছেন, আমার মনে হয় না বাকি কোনো সরকার এগুলি করতে পারবে এবং কোনো এক সময় করেছে বলে আমার মনে হচ্ছে না। তো আমি জাতীয় পার্টিতে এসে এবং জাতীয় পার্টির রাজনীতি করে আমি আমার নিজেকে গর্ববোধ মনে করছি। আবুল ভাই, আমার প্রশ্নটা হলো যে বিগত 9টি বছর এরশাদ দেশকে শাসন করে গেছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং যে সকল অফিস আদালত যেভাবে চালিয়ে গেছেন, যেটি অন্য কোনো সরকার পারছে কিনা, এটা একটু আমি জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে সময়ের সাথে যুগের পরিবর্তন, তো সেই সময়টা ছিল আসলে আলোকিত একটা সময়। মানুষকে এরশাদ সাহেব বাংলাদেশকে যা দিয়েছে, আমার মনে হচ্ছে না কোনো সরকার তা দিতে পেরেছে। এই দেশের উন্নয়ন করেছে একমাত্র এরশাদ সাহেব। কালপাট বলেন, ব্রিজ বলেন এবং বেড়িবাঁধ বলেন, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বলেন, এবং মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে সুস্থ রাখতে হয়, মানুষের কিভাবে অন্যায় থেকে মানুষ বিরত থাকে, সেই চেষ্টা এরশাদ সাহেব করেছেন এবং দেশের প্রচুর উন্নয়ন করেছেন। যারা 50-এর উপর যাদের বয়স আছে বর্তমানে, তারাই বলতে পারবে যে দেশের কি পরিমাণ উন্নয়ন এরশাদ সাহেব করেছিলেন। এজন্যই তো তাকে বলা হয়েছে পল্লীবদ্ধ এরশাদ। জি, এবং পল্লীবদ্ধ এরশাদ বলা হয়েছে, এবং আরও বলা হয়েছে তাকে রোশন এরশাদকে বলা হয়েছে পল্লীমা। সেই জন্য বলা হয়েছে তাদের উন্নয়নের ধারাবাহিকতা, তারা সর্বসময় দেশের জন্য কাজ করেছেন, এবং সর্বশেষ যখন তিনি মৃত্যুসজ্জায় মৃত্যুবরণ করবেন, সেই মুহূর্তে আপনাদের দেশের জন্য একটি প্রতিদান দিয়ে গেছেন, এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য সে এরশাদ ট্রাস্ট তৈরি করে তার সমস্ত সম্পত্তি সে ট্রাস্টে বিলীন করে দিয়ে গিয়েছেন জনগণের জন্য, জনগণের স্বার্থে। তো এর চেয়ে বড় নেতা আমাদের দেশে আর হতে পারে না, আর ভবিষ্যতে আসবে কিনা আমার জানা নেই। শেখ আবুল হোসেন সাহেব, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে এই দোহার নবগঞ্জে আপনি যেভাবে এই স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আপনি দাঁড়িয়েছেন, আগামীতে এইভাবে আপনি সোচ্চার থাকবেন কিনা? আসলে আমরা 2014 সাল তার আগে থেকে আমি বলবো না কোনো পার্টি খারাপ, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক জাতীয় পার্টি বা জামাত, আসলে তার ব্যক্তিগত যারা নেতারা থাকে, ক্রুশ থাকে, তাদের কিছু সন্ত্রাসী বাহিনী থাকে এবং তাদের কিছু আলাদা ক্রুশ তৈরি হয়, যেখান থেকে সেই আক্রোশ থেকে মানুষের শত্রুতা এবং মানুষের বিভিন্ন ধরনের রাস্তাঘাটে এবং বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার এবং সন্ত্রাসী কার্যকলাপে মানুষ লিপ্ত হয়। সেক্ষেত্রে আমি বলবো, আমি 2014 সাল থেকে আমরা নির্যাতিত। কেন নির্যাতিত? শুধু আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছি বলে।
মানে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় কাজে লিপ্ত ছিল, যারা চুরি ডাকাতিতে লিপ্ত ছিল, যারা বিভিন্ন মাদক ব্যবসায় লিপ্ত ছিল, সেই কাজে আমি বিরত ছিলাম বলে আমি সর্বপ্রথম শেখ আবুল হোসেন আজাদ বলেছিলাম ওই নবাবগঞ্জে এবং টিউনো সাহেবের সামনে, এবং এসিলেন ছিলেন সেখানে, ডিসি মহোদয় উপস্থিত ছিলেন, সেখানে আমি মাদকের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিলাম। আর মাদকের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে সেই আন্দোলন করাতে আমাকে সর্বপ্রথম মিথ্যে মাদক মামলা দেওয়া হয়েছিল এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আমাকে খেয়া করা হয়েছিল এবং বিভিন্ন কার্যকলাপ থেকে আমাকে দূরে রাখা হতো। আমরা মূলত নির্যাতিত, আমরা এই 14 বছরই এই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি। আমি 2022 সালের ইউনিয়ন নির্বাচন করেছি, এই বক্সনগর ইউনিয়ন থেকে আমি নাঙ্গলের প্রতীক নিয়ে নির্বাচন করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। কঠিনতর কষ্টে নির্যাতিত হয়েও আমি সেই নির্বাচন করেছি। আমার বাড়িঘর পুড়িয়েছে, আমার সন্তানকে রাতের আধারে রাত 2টা বাজে আমার ঘরে ডাকাত ঢুকিয়ে দিয়ে আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই আওয়ামী লীগ দূষররা আমাকে হত্যা করার চেষ্টা করেছে, আমার বাড়িঘরে আগুন দিয়েছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছে, এমনকি আমার 4টা মোটরসাইকেল, আমার 10টা বাইক ছিল, সেগুলি পর্যন্ত আমাকে পুড়িয়ে দিয়েছে। আমি সেই জিদ্দে, সেই ক্ষোভে এই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করি এবং সমস্ত প্রার্থীদের এবং সমস্ত চেয়ারম্যানদেরকে জোর করে এই দেশে রহমান, তিনি ছিলেন একজন দূষর ডাকাত, তিনি ছিলেন দস্যু। সে কি করেছিলেন, প্রত্যেকটা নেতৃত্বকে, প্রত্যেকটা সঠিক ব্যক্তিকে সে জোর করে তাদের বুকে অস্ত্র ঠেকিয়ে এবং হাজার হাজার অস্ত্র, একটা দুটা না, হাজার হাজার অস্ত্র, 4টা 5টা হাইস নিয়ে মানুষের বুকে ঠেকিয়ে সে মানুষকে বলেছে এখানে সাইন করো, নির্বাচন করতে দেওয়া হবে না। কিন্তু একমাত্র আমি ছায়া আবুল বলেছিলাম আমি যদি মৃত্যুবরণ করি তারপরেও আমি জনগণের মাঝে মৃত্যু হয়ে যাব, কিন্তু আমি নির্বাচন থেকে ফিরে আসবো না। আমি সেই নাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করেছি এবং সঠিক একটি নির্বাচন করেছি এবং 9টি কেন্দ্রে এজেন্ট দিতে আমি বাধ্য হয়েছি, কিন্তু তারা আমার এজেন্টদেরকে বাইরে ছুড়ে ফেলেছে এবং আমার ভোটগুলি গণনা না করে আমার সেই সমস্ত ভোট তারা ঢাকা নিয়ে সে ডিক্লেয়ার করেছে, অদূত ভাইকে, অদূত চেয়ারম্যানকে সে ডিক্লারেশন করেছে। কিন্তু তারা ভোটের মাঠে এসে যদি সেটা গণনা করে দেখিয়ে দিত তাহলে আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি, এটা সাধারণ মানুষ প্রমাণ করে দিত ইনশাআল্লাহ। এই বলে আপনাদের কাছে আমি আমার আবেগ প্রকাশ করছি। তবে আপনি তো নবাবগঞ্জের সিনিয়র একজন সহসভাপতি জাতীয় পার্টির, আপনি এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাবেন। আসলে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর স্মরণ করে আমি বলছি, আমি যে ব্যক্তি ছিল আমার অনুপ্রেরণার ব্যক্তি, আমার হৃদয়ের স্পন্দন, সে ছিল যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল সাহেব, যিনি আমার গাইড ছিলেন, যিনি আমার মাথার তাজ ছিলেন, যিনি আমাকে রাজনীতিতে এনেছেন। আর সেই সালমা ইসলাম ছিলেন আমার নয়নমণি, যিনি যুগান্তর এবং এই যমুনা দিয়ে এই সারা দেশকে স্বাধীন করেছেন। তিনি তেমনিভাবে এখনও দোহার নবাবগঞ্জের প্রতিবাদী কণ্ঠ হয়ে তিনি দেশ চালিয়ে যাচ্ছেন এবং দেশের শাসন প্রক্রিয়াকে সে ঠিক রেখেছেন। এবং আমি মনে করি যেই সে অন্যায়কারী হোক না কেন, তার আপন সন্তানে যদি অন্যায় করে সে কাউকে ছাড় দেয় না। আর যেমনি ছিলেন যমুনা গ্রুপের বাবুল সাহেব, আমি তার হাত ধরে এই 14টি ইউনিয়নকে আমরা নাঙ্গল মার্কার প্রতীক নিয়ে সালমা ইসলামকে জয়যুক্ত করার মতো সার্থক হয়েছি এবং আমাদের উন্নয়নের ধারা এখনও অব্যাহত রয়েছে। আমি যমুনা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা এবং যমুনা এবং যুগান্তরের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক ভাইদেরকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, যাতে এই সাংবাদিক ভাইরা যেভাবে প্রতিবাদ এবং এই অন্যায়ের প্রতিকার করে আসছে এবং চিরদিন যেন আল্লাহ তাদেরকে এইভাবে প্রতিকার এবং প্রতিবাদ করার জন্য ক্ষমতা ধারণ করে। আপনারা দেখেছেন বিগত নির্বাচনে কি হয়েছে, সমস্ত ফুটেজ এবং সমস্ত ভিডিও ক্যামেরার মাধ্যমে ইনশাআল্লাহ তুলে ধরা হয়েছে এবং বর্তমানে দেশের পরিস্থিতি কি আছে তাও যমুনা এবং যুগান্তর এবং আপনারা সহ প্রত্যেকটা মিডিয়া এবং সাংবাদিক সহ তুলে ধরে রেখেছেন। এই জন্য দেশের মানুষ শান্তি শৃঙ্খলায় ঘুমাতে পারছে এবং ভবিষ্যতে আশা করব আপনারা এই ধরনের
কার্যকলাপে যদি লিপ্ত থাকেন তাহলে এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে মাদক থাকবে না, এদেশে অন্যায় থাকবে না, এদেশে নিরীহ মানুষ শান্তিতে ঘুম আসতে পারবে এবং দেশের মানুষ সুস্থ থাকবে। এবং সামনে একটি সঠিক নির্বাচন হোক, সেই প্রেক্ষাপটে আমরা অপেক্ষায় আছি। আর সঠিক একটি নির্বাচন হলে সালমা ইসলাম দোহার নবাবগঞ্জে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং সাধারণ মানুষ তাকে জয়ের মালা পরিয়ে তাকে নির্বাচিত এমপি বানাবে, এই বলে আমি আশাবাদী। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বক্তব্য, আগের মতোই হয়েছে।